daily fact, the storage of truth. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৭ম ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমাদের ইলেকশন কমিশনের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ, আমার সহকর্মী কমিশনারবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ইলেকশন কমিশনের আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধা, এখন তো নাম হয়েছে জুলাই যোদ্ধা, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা, মিডিয়ার কর্মীবৃন্দ ও সুধীমণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা এই রমজান মাসে, আর তাও আবার প্রথম রমজান, এখন অভ্যাস হয়ে ওঠেনি রোজাকে উইথস্ট্যান্ড করার, তারপরেও আপনারা এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে ভোটার দিবস উপলক্ষে আপনারা যে উপস্থিত হয়েছেন এবং আমরা খুব সম্মানিত বোধ করছি আপনারা যে এসছেন। দেখুন, অনেকের মধ্যে একটা কনফিউশন হয় যে 2রা মার্চ এটা চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাচ্ছে, আবার জুন মাসে ভোটার তালিকা হবে, এরকম কথা বলা হয়। কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 2 ধরনের বক্তব্য কেন। আসলে আমাদের ভোটার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী 2রা মার্চ একটা ভোটার তালিকা ফাইনাল হয়। এটা অনলাইনে যারা রেজিস্ট্রেশন করে বা আমাদের অফিসে যারা এসে রেজিস্ট্রেশন করে তাদেরকে নিয়ে নর্মালি হয়। কিন্তু এবার আমরা বাড়ি বাড়ি যাওয়াতে কিছু এক্সট্রা ভোটার আইডেন্টিফাই করেছি, কিছু মৃত ভোটার আইডেন্টিফাই করেছি। এগুলাকে সব ইনপুটসগুলো দিলে একদম আমরা ফাইনাল একটা ভোটার লিস্ট পাবো। এই কাজটা যদি আমরা না করতাম, বাড়ি বাড়ি যদি না যেতাম, তাহলে কিন্তু আজকের যে ভোটার লিস্ট এটাই ফাইনাল হয়ে যেত, এটাই চূড়ান্ত হয়ে যেত, এটাই আইন অনুযায়ী চূড়ান্ত। কিন্তু আমরা হালনাগাদ কার্যক্রমটা চালানোতে এই জন্য আমরা দ্বিতীয় আর একটা ভোটার লিস্টের কথা ভাবছি, যেটা হয়তো আমাদের পরিকল্পনা অনুযায়ী জুন মাস নাগাদ শেষ হয়ে যাবে। এই যে বাড়ি বাড়ি যাওয়ার যে কার্যক্রম, এখানে আমাদের অফিসাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমিও তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাত এবং অনেক রাত পর্যন্ত। এবং আমি এটাও শুনেছি যে সারা রাত ধরে, কারণ স্কুলের মাঠে বা কেন্দ্রের মাঠে বিরাট লাইন, মানুষ অপেক্ষা করছে রেজিস্ট্রেশনের জন্য। তারা খাওয়া নাওয়া গোসলের সময় পর্যন্ত ভালো পায়নি। সারাদিন রাত কাজ করে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। যারা এই পুরা প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা পরিবেশের সাথে জড়িত ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন হয়তো এটা একটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা আজকে এই ভোটার দিবসটা পালন করছি। বাঙালি বা বাংলাদেশি এখন একটা নতুন বাংলাদেশ এর স্বপ্ন দেখছি। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো ক্রমে যদি আমরা পিছলে যাই, তাহলে কিন্তু এত লোকের যে আত্মাহুতি বা যারা আহত হলো, তাদের যে অবদান, এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। এর মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? এই যে মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম না, আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে। এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে, এখনো দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যেই পড়ে। যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসাবে আমাদেরকে। এক সহকর্মী বলে গেছেন যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমি যেখানে যাই এয়ারপোর্টে বা যেখানে কারোর সাথে দেখা পাই, আমাদের সালামটা দিয়ে প্রথম বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে।
এই কথাটা যখন শুনি আমার কাঁধে বুঝে মনে হয় যেন আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি, কত কোথাও যাচ্ছি, পাশে প্যাসেঞ্জার বসে আছে, সালামটা দিয়ে বলে স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে অন্যান্য ইলেকশন কমিশনের উপর মানুষের এত প্রত্যাশা ছিল না। বলে লোকে না হলে এমন দেওয়া যাবে না, এমন দেওয়া যাবে না, কে যাবো এরকম একটা ভাবছিল। এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সুতরাং এই প্রত্যাশা ভাব আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব না, আমার সহকর্মীকে বলে গেছেন, সবার সহযোগিতা লাগবে। ইনশাল্লাহ আমি নিশ্চিত যে সহযোগিতা পাবো। অনেক সময় অনেকেই আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মী বক্তব্য, পারস্পরিক বিপরীতমুখী অবস্থান নিয়ে অনেকে আলাপ আলোচনা করে, পত্র পত্রিকা দিয়ে খুব অনেকেই আর্টিকেল লেখেন বিভিন্ন দল তাদের বিপরীতমুখী অবস্থান। আমি কিন্তু এটা ভিন্ন চোখে দেখি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা যদি 30টা দল থাকি, সবাই কি একরকম চিন্তা করবো? যার যার দলের একটা পার্সপেক্টিভ আছে তো, যার যার দলের একটা স্বার্থ আছে তো, তার স্বার্থের কথা তারা বলবে, তাদের চিন্তার থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দেবে। এটাই স্বাভাবিক। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা মানতে পারি না, পারি না। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেন, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরা কিন্তু ভুল করবেন। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সে বিশ্বাস আমার আছে। আমি ওই যে ধর্মগ্রন্থ থেকে, সম্ভবত বাইবেল থেকে একজন পাঠ করে গেলেন যে আমি নিজে ধার্মিক, আরেকজনকে ধার্মিক হিসেবে মানতে রাজি না। সব মনে করে যেন সব ধর্ম আমারই, আমি বায়াস, একমাত্র আমি বায়াস, তাই না? এরকম বলে গেল না একটা। তো আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই কালে দেশপ্রেমিক, আর কোনো দল দেশপ্রেম নাই। এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। মানুষ মাত্রই, মানুষ জন্মে দেশপ্রেমী নিয়ে, কিন্তু মানুষ জন্মায় দেশপ্রেম নিয়েই জন্মায়। কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি চারিদিকে যখন দেখে যে ডান দিকে লোক টাকা কামাচ্ছে, বাম দিকে লোক টাকা কামাচ্ছে, তারপরে আমার সামনে জন বিদেশে পাচার করে আর আমার দুবাইতে সুন্দর বাড়ি বানিয়ে আছে, তখনই তার মাথার মধ্যে ঘুরতে থাকে যে এইটা কেন ওর দেশপ্রেম আস্তে আস্তে কমতে থাকে। বাট জন্মগতভাবে মানুষ কিন্তু দেশপ্রেমী। আমরা যারা এখানে অনেক সরকারি কর্মচারী আছি, যে আমরা যখন বিদেশে লেখাপড়া করতে গেছি, ট্রেনিং নিয়ে গেছি, সবসময় মনে হয়েছে যে এবার গিয়ে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো। যা কিছু শিখছি সব জায়গা অ্যাপ্লাই করে আমার ডিপার্টমেন্টটাকে আমি একদম সুন্দর করে গড়ে তুলবো, এরকম একটা মানসিকতা কিন্তু বিদেশ ট্রেনিংয়ে কিন্তু ডেভেলপ করে। কিন্তু যখন ফিরে আসে নানা প্রতিবন্ধকতা দেখতে থাকে, আস্তে 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 তার আশা এটা ফিকে হয়ে যায়, আর এটা বাস্তবায়ন করতে পারে না। এরকম এই জন্য আমি দেশপ্রেমটা কারো মনোবলই নয়, এটাই হচ্ছে আমার কথা। এটা কারো মনোবলই নয়, এটা সবার মধ্যে আছে, দেশপ্রেম আছে। নানা পারিপার্শ্বিকতার কারণে হয়তো কম বেশি হয়ে যায়। আমাদের সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, মানে এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলে নাই, কিন্তু একজনও বলে নাই। যত রাজনৈতিক দল আমাদের সাথে আসে মিটিং করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, ক্রেডিবল গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, এবং পথে ঘাটে যাদের সাথে দেখা হয় সবাই একমত। তাহলে 18 কোটি মানুষ যদি চায়, সব রাজনৈতিক দল যদি চায়, মাঝে মধ্যে ভাবে কি জানেন, এটা কি বেশি বলে ফেলছে কিনা জানি না, ঐকমত্য কমিশন একটা হয়েছে না, 6টা রিপোর্ট দিয়েছে ওনারা, একটা ঐকমত্য কমিশন কনসেনসাসে পৌঁছাবে। যদি ওনারা আরেকটা এজেন্ডা নিত,
যে সব দলকে যখন ডাকেন ওনারা যদি বলতেন যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন। এইরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, এই কনসেনসাসটা কিন্তু হয়ে আছে। কিন্তু আমাদের সাথে যারা কথা বলে সবাই তো চায়, এখানে কেউ না করতে পারবে না, কিন্তু না করতে পারলে এটা লিখিতভাবে যদি হয়ে যায় যে ঠিক আছে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে, কোনো দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয় আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আমি জানি না ঐকমত্য কমিশন এটা বিবেচনা করবে কিনা, তবু আমার একটা ফিলিং, এটা আমি বললাম যে আমার ব্যক্তিগত ফিলিং, এটা আমার কোনো কমিশনের সিদ্ধান্ত নয়। আমি 2-3 দিন ধরে এই ধারণাটা নিয়ে চিন্তা করছি যে এই একটা ঐকমত্য যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম, তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশিদের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমি সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং এই আজকের আমার সহকর্মীরা, আমি যারা ইলেকশন কমিশনে এবং ইলেকশনের জন্য যারা কাজ করেন, আপনারা যারা মুসলমান আছেন, আজকে রোজার প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠুভাবে করার জন্য, করবেন তো, সুতরাং নিরপেক্ষভাবে করবেন তো। রমজান মাসে আপনারা ওয়াদা করলেন, রমজান মাসে আমার সাথে ওয়াদা করলেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই ওয়াদা রক্ষা করবেন। আমি যেখানেই গেছি, আমি দেখা যাচ্ছে আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো বিভিন্ন নানা সার্কামস্টেন্সের কারণে নানাভাবে কাজ করতে হয়েছে। আমি বলি লেট আস ফরগেট অ্যাবাউট ইট, আমরা সামনের দিকে তাকাই। আমি বারবার কথা বলছি আমরা সামনের দিকে তাকাই। শুধু আপনার কি বলে এটাকে, ওই যে পোস্টমর্টম করে একটা লাশের পোস্টমর্টম করে লাশ নিয়ে আর কত কাঁদবো আমরা, লাশ নিয়ে কত কাঁদবো? মরা ইলেকশন হয়েছে, এই লাশ নিয়ে আমরা কাঁদতে থাকবো? পোস্টমর্টম করবো আর কাঁদবো, শুধু বিলাপ করতে থাকবো? বিলাপের দিন শেষ। এখন কথা হলো যে আমরা যে কাজটা করার জন্য ওয়াদা করেছি, আমরা যারা বিশেষ করে ইলেকশনের সংক্রান্ত যারা ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবো, আমরা অন্তত নিজের বিবেকের কাছে যাতে পরিষ্কার থাকি, যে আমরা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকি। সেদিন আমার এক বন্ধুকে আমি ফোন করেছিলাম। কেন করেছিলাম জানেন? এটা গোপন কথা বলে ফেলি। আমার এক সহকর্মী আছে, খুব পায়াস লোক, খুব পায়াস, আমি তাকে পীরের মতো মানি। আমার সহকর্মী হি ইজ রিটায়ার্ড সেক্রেটারি, তাকে আমি বলি দোস্ত তুই যে আমার পীরে, আমি এরকম বলি সবসময়। কালকে তাকে ফোন করছি, কেন রমজান মাস তো, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি দোয়া আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য চাই না, আমি দোয়া চাই যে ইলেকশন কমিশনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তো তাকে আমি বললাম যে দোস্ত তুমি তো ভয়াস মানুষ, রোজা রমজান, তুমি আমার হঠাৎ করে ফোন করলে, স্মরণ করলাম। আমি ফোন করলাম, কারণ আছে, আজকে তো রমজান মাসের প্রথম দিন, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, আমার জন্য না, আমার পরিবারের জন্যও না, তুমি শুধু দোয়া করবা যাতে আমি যে ওয়াদা জাতির কাছে দিয়েছি সেটা যাতে আমি ডেলিভার করতে পারি, তোমার কাছে দোয়া চাই। তো সে আমাকে একটা পরামর্শ কর, তুমি কিছু মনে না করলে একটা পরামর্শ দিই, তুমি কিছু মনে করবা না, তাহলে না, তোমার পরামর্শ আমার কাছে সে দাঁড়িয়ে তুমি পাবো। সে আমারও বলে কি, বলে প্রত্যেকটা কাজ করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি, তাহলে আল্লাহ তাআলা উল্টে কেয়ার হবে। যদি তুমি মনে করো যে আমি এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজটা করছি, তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তোমাকে প্রোটেক্ট করা, তোমাকে হেল্প করা। আর যদি কোনো অন্য কারোর জন্য কাজ করো, তখন আল্লাহ তাআলা তোমাকে তার কাছে হাওলা করে দিবে, ও কথা তোমার সাহায্য করো, হাওলা করবে। এটা আমার এক সহকর্মী গতকালকে আমাকে এই কথাটা বললেন। সুতরাং আমি বলেছি যে আমার সহকর্মী বন্ধুর সেই বিষয়, সেই নসিহতটা আপনাদের কাছে আমি প্লেস করে দিলাম, যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন তাদের কাছে দিলাম। এটা আমার এক বন্ধুর পরামর্শ, গতকালকে আমাকে দিয়েছে।
সুতরাং আজকে আর সময় নেই না, আমরা যাতে একটা সুন্দর একটা নির্বাচন দিতে পারি, আপনাদের সহযোগিতা লাগবে। আর এই ভোটার দিবসের এই সমস্ত আয়োজন ভেরি প্রফেশনালি আমার সহকর্মীরা করেছে, ভেরি প্রফেশনালি। এবং আমি তো কোনো ঘাটতি দেখি না, আয়োজনে কোনো ঘাটতি দেখি না। আমাদের সচিবের নেতৃত্বে, সিনিয়র সচিবের নেতৃত্বে সুন্দর একটা আয়োজন করেছে এবং এটা সারা দেশে হচ্ছে। আয়োজন সারা দেশে হচ্ছে, রমজান মাসে সারা দেশে হচ্ছে। রমজানের কারণে কিছুটা আমাদের কাটছাট করতে হয়েছে, সীমিত পরিবেশে একটু করতে হচ্ছে, তারপরেও ওরা খুব প্রফেশনালি ওরা করেছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে, আমি যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ দিই। আর আপনারা যারা এসছেন, আপনারা কষ্ট করে এসছেন রমজান মাসে, আপনাদেরকে আবার মুবারকবাদ দিই, আপনাদের অভিনন্দন। আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের কথা বাইরে পৌঁছিয়ে দেন, আমি একটা সর্বশেষ একটা কথা বলতে চাই। আমরা সবসময় ভুলে যাই, ইতিহাস সাক্ষ্য দেয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন জিতে গেলাম, কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, দলের জন্য ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এরকম ইতিহাস সাক্ষ্য দেয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। ইট ইজ এ কাইন্ড অফ ওয়ার। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই, আমরা কিন্তু খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি আর শেষ কথাটা বললাম, সবাইকে ধন্যবাদ দিই। আপনারা রমজান মাসে এত কষ্ট করে, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.